নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের গত ক্লাসে গণিত বিষয়ের অষ্টম অধ্যায়ের বৃত্ত সম্পর্কিত উপপাদ্য 23 পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা উপপাদ্য 24 থেকে শুরু করব। দেখা যাক 24 নম্বর উপপাদ্যে কি বলা হয়েছে, আমরা একটু দেখে নিই। উপপাদ্য 24-এ বলা হয়েছে কোন চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষবিন্দু 4টি সমবৃত্ত হবে। আমরা একটা চিত্র দেখে নিই, চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখো, মনে করো এ বি সি ডি একটি চতুর্ভুজ, এর দুইটি বিপরীত কোণ সম্পূরক। মানে এখানে বি কোণ আর ডি কোণ, এ দুইটি হচ্ছে বিপরীত কোণ, এদের সমষ্টি 180 ডিগ্রি। সম্পূরক মানে দুইটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আবার এটা হতে পারে এ কোণ যোগ সি কোণ, এদের সমষ্টি 2 সমকোণ। মানে হচ্ছে একটা চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ যদি সম্পূরক হয় তাহলে আমরা দেখাবো বিন্দু 4টি সমবৃত্ত। মানে চতুর্ভুজটির শীর্ষ বিন্দু 4টি সমবৃত্ত। তাহলে এখানে এ বি সি ডি চতুর্ভুজের মনে করো এ বি সি যোগ এ ডি সি সমান হচ্ছে 2 সমকোণ। তাহলে আমাদের দেখাতে হবে এ বি সি ডি বিন্দু 4টি সমবৃত্ত, মানে একই বৃত্তের উপর অবস্থিত। আচ্ছা, এবার শোনো, এটা প্রমাণ করার শুরুতে একটু অঙ্কন করে নিতে হবে। অঙ্কনটা কি করব? আমরা তো জানি যে তিনটি বিন্দু যদি সমরেখ না হয় তাহলে ওই তিনটি বিন্দু দিয়ে কেবলমাত্র একটি বৃত্ত আঁকা যায়। তাহলে দেখো, এখানে এ বি সি বিন্দু তিনটি সমবৃত্ত মানে সমরেখ নয়, এ বি সি বিন্দু তিনটি সমরেখ নয়, ফলে এ বি সি বিন্দু তিনটি দিয়ে একটি বৃত্ত আঁকবো আমরা। তো আমরা একটু বৃত্তটা এঁকে নেই। দেখো, আমরা কি করলাম, এ বি সি বিন্দু তিনটি দিয়ে একটি বৃত্ত আঁকলাম। এই যে বৃত্তটি মনে করি এডি কে ই বিন্দুতে ছেদ করছে, কিন্তু আমাদের প্রমাণ করার কথা হচ্ছে এ বি সি ডি বিন্দু 4টি সমবৃত্ত, মানে বিন্দু 4টি একই বৃত্তের উপর থাকবে। কিন্তু আমরা দেখলাম বৃত্তটি এডি কে ই বিন্দুতে ছেদ করছে। তাহলে আমরা তাহলে আমরা এখন রিয়েলি দেখাবো যে ই বিন্দু আর ডি বিন্দু ভিন্ন হতে পারে না। যে বৃত্তটি যে এডি কে ই বিন্দুতে ছেদ করছে, এই ই বিন্দুটি হবে ডি বিন্দু, মানে ডি বিন্দু আর ই বিন্দু হবে একই বিন্দু। হ্যাঁ, এটা যদি আমরা দেখাতে পারি তাহলেই আমাদের প্রমাণ হয়ে যাবে। চলো এবার আমরা বর্ণনাটা একটু দেখে নেই। বর্ণনাটা কি আছে একটু দেখে নেই। দেখো, মনে করি এ বি সি ডি চতুর্ভুজে, দেখো এ বি সি ডি চতুর্ভুজে এ বি সি কোণ যোগ এ ডি সি কোণ সমান 2 সমকোণ। মানে এ বি সি ডি চতুর্ভুজের এই বিপরীত কোণ, মানে বি কোণ আর ডি কোণ এরা সম্পূরক। মানে এ বি সি কোণ যোগ এ ডি সি কোণ, এদের সমষ্টি হচ্ছে 2 সমকোণ। আমাদের প্রমাণ করতে হবে এ বি সি ডি বিন্দু 4টি সমবৃত্ত। তো আমরা জানি যেহেতু এ বি সি বিন্দু তিনটি সমরেখ নয়, দেখো সমরেখ নয়, ফলে এই তিনটি বিন্দু দিয়ে কেবল একটি এবং একটি মাত্র বৃত্ত আছে। তো মনে করি এ বি সি বিন্দু তিনটি দিয়ে যদি আমরা একটা বৃত্ত আঁকি, বৃত্তটি এডি কে কোথায় ছেদ করলো? এডি রেখাংশকে ই বিন্দুতে ছেদ করে। এবার আমরা সি যোগ করে দিলাম। এবার অঙ্কন আমরা প্রমাণ করব। অঙ্কন শেষ হলো, এবার প্রমাণ করব। প্রমাণের দিকে তাকাও। দেখো, এ বি সি ই এই বৃত্ত, এই চতুর্ভুজটি বৃত্তে অন্তর্লিখিত। এ বি সি ই চতুর্ভুজটি বৃত্তে অন্তর্লিখিত। আর আমরা উপপাদ্য 23-এ শিখছিলাম যে একটি চতুর্ভুজ যদি বৃত্তে অন্তর্লিখিত হয় তাহলে চতুর্ভুজটির বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ হবে। অর্থাৎ এখানে এ বি সি এই চতুর্ভুজটি যেহেতু বৃত্তে অন্তর্লিখিত, ফলে আমরা বলতে পারি এ বি সি, দেখো এ বি সি যোগ এইসি, এ বি সি যোগ এইসি সমান 2 সমকোণ। এই উপপাদ্য 23-এ ছিল বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। এই অনুযায়ী আমরা লিখে দিলাম এ বি সি যোগ এইসি সমান 2 সমকোণ। কিন্তু প্রশ্নে কি দেওয়া ছিল, আমরা একটু প্রশ্নের দিকে তাকাই। প্রশ্নে কি দেওয়া ছিল একটু দেখো। এখানে ছিল এবিসি যোগ এডিসি সমান 2 সমকোণ। মানে এই যে এবিসি কোণটা যোগ এই এডিসি কোণ, এদের সমষ্টি ছিল 2 সমকোণ। এটা আমরা লিখে ফেলি। কিন্তু এবিসি যোগ এডিসি সমান, এবিসি যোগ এডিসি সমান ছিল 2 সমকোণ। তাহলে এখানে একটু দেখো, এখানে এবিসি যোগ এইসি 2 সমকোণ, আর এখানে হচ্ছে এবিসি যোগ এডিসি 2 সমকোণ। তাহলে এই দেখো, এবিসি আর এইসি মিলে 2 সমকোণ, আবার এবিসি আর এডিসি মিলে 2 সমকোণ। তাহলে অবশ্যই এইসি সমান হবে এডিসি লেখা যায়, এইসি সমান এডিসি লেখা যায়। তো কিন্তু তা অসম্ভব। কেন অসম্ভব? এইসি আর এডিসি, খেয়াল করো চিত্রের দিকে তাকাই। এডিসি হচ্ছে এইটা,
আর এইসি কোণ হচ্ছে এটা, এরা সমান না। কারণ কি সমান না কেন? দেখো ইডিসি ত্রিভুজের বহিস্থ এইসি কোণ সমান হচ্ছে অন্তস্থ বিপরীত কোণের থেকে বড় হয়। আমরা এটা জানি, কোন ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, এখানে ইডিসি ত্রিভুজের ইডি বাহুকে এ পর্যন্ত বর্ধিত করা আছে। দেখো বর্ধিত করলে এই এইসি হচ্ছে বহিস্থ কোণ, বহিস্থ কোণ হচ্ছে এইসি, আর অন্তস্থ হচ্ছে ডিইসি। এই বহিস্থ কোণটা হচ্ছে অন্তস্থ অন্তস্থ বিপরীত, মানে ডিইসি এর বিপরীত হচ্ছে ইডিসি বা এডিসি। তাহলে এইসি কোণটা হচ্ছে অন্তস্থ ইডিসি থেকে বড় বা এডিসি থেকে বড়, এটাই লেখা হচ্ছে। দেখো কিন্তু তো অসম্ভব। কি অসম্ভব? এইসিটা ইডিসি থেকে সমান, এইসি এবং ইডিসি সমান বা এইসি সমান এডিসি, এটা অসম্ভব। কারণ হচ্ছে ত্রিভুজ সিইডি এ, দেখো সিইডি এ বহিস্থ এইসি, এই যে বহিস্থ এইসি ইজ গ্রেটার দ্যান বিপরীত অন্তস্থ এডিসি কোণ। হ্যাঁ, ফলে এটা সম্ভব হবে না। তো আমরা আমরা ধরে নিয়েছিলাম যে বৃত্তটি এডি কে ই বিন্দুতে ছেদ করে, ই বিন্দুতে ছেদ করলে একটা অসম্ভব ঘটনা দিচ্ছে, তাহলে বৃত্তটি ই বিন্দু দিয়ে যাবে না। বা আমরা বলতে পারি ই বিন্দু আর ডি বিন্দু আসলে মিলে যাবে, একই হবে। হ্যাঁ, একই হবে। তাহলে আমরা বলতে পারি এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত। এখন আমি তোমাদের উপপাদ্য 24 শেষ হলো, এখন আমরা উপপাদ্য 25 করব। চলো উপপাদ্য 25-এ কি আছে দেখা যাক। দেখো উপপাদ্য 25-এ বলা হয়েছে, বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক আমরা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখো ও কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত, বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু পি, এই পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক হচ্ছে পিটি। হ্যাঁ, এই পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক হচ্ছে পিটি, আর এই পি বিন্দু দিয়ে পি বিন্দুগামী মানে স্পর্শ বিন্দুগামী, স্পর্শ বিন্দু হচ্ছে পি, এই পি বিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে ওপি। তাহলে আমাদের দেখাতে হবে এই ওপি পিটি এর উপর লম্ব। মানে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক পিটি, কোন বিন্দুতে স্পর্শক? পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক পিটি। স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, স্পর্শ বিন্দুগামী মানে পি বিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে ওপি, ওপি এর উপর লম্ব হবে পিটি। এটা আমাদের দেখাতে হবে প্রমাণ করে। এটা প্রমাণের আগে আমরা একটা সূত্র মনে করে নেই। সূত্রটা ছিল এরকম, মনে করো এই একটা সরলরেখা আছে, আর তার বহিস্থ বিন্দু হচ্ছে মনে করো ও। এখন ও থেকে এই সরলরেখাটার উপর যতগুলো রেখা আঁকা যায়, অনেক রেখা আঁকা যায়, অসংখ্য রেখা আঁকতে পারবো, এর মধ্যে যেটা ছোট হবে এই ছোটটাই হবে এই এবি রেখা। এটাকে যদি তুমি এবি মনে করো, এবি এর উপর লম্ব। মানে ও বিন্দু থেকে এবি এর উপর যত রেখা টানা যায়, এভাবে অনেকগুলো রেখা টানতে পারবো, তার মধ্যে যেটা ছোট হবে, সব থেকে যেটা ছোট, মনে করো ওপি হচ্ছে সব থেকে ছোট, ছোটটাই হবে এবি এর উপর লম্ব, এটা আমরা জানি। তাহলে দেখো আমরা বিশেষ নির্বাচনটা একটু দেখে নিই। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের উপরস্থ বিন্দু পি, পি বিন্দুতে পিটি একটি স্পর্শক, এবং ওপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আমাদের প্রমাণ করতে হবে পিটি পিটি ওপি এর উপর লম্ব বা পিটি লম্ব ওপি। আমরা অঙ্কন করেছি কি, দেখো পিটি এর উপর যে কোনো একটা বিন্দু কিউ নিলাম, ও কিউ যোগ করে দিলাম। এখন শোনো, আগে একটু বুঝে নেই প্রমাণের শুরুতেই। দেখো পি বিন্দুটা বৃত্তের উপরস্থ, আর তাহলে পিটি স্পর্শকের সকল বিন্দু, এই পি বিন্দু বাদে পিটি স্পর্শকের সকল বিন্দু বৃত্তের বাইরে, আর কেন্দ্র থেকে বৃত্তের উপরের বিন্দুর দূরত্ব বৃত্তের বাইরের বিন্দুর দূরত্ব থেকে ছোট। তাহলে পিটি স্পর্শকের উপর যত বিন্দু আছে সেই বিন্দুগুলোর সাথে যদি আমি ও বিন্দু যোগ করি, যোগ করলে যে সরলরেখাগুলো পাবো সেগুলোর দূরত্ব মানে সেই সরলরেখাগুলোর দৈর্ঘ্য হবে ওপি থেকে বড় হবে। তাহলে ওপি অবশ্যই লম্ব লম্ব হয়ে যাবে কার উপর? পিটির উপর। এই হচ্ছে বেসিকটা। এখন আমরা কিভাবে লিখবো একটু দেখে নেই। যেহেতু বৃত্তের পি বিন্দুতে পিটি একটি স্পর্শক, সুতরাং ওই পি বিন্দু ব্যতীত এই পি বিন্দু ব্যতীত পিটি এর উপরস্থ অন্য সকল বিন্দু বৃত্তের বাইরে থাকবে। সুতরাং কিউ বিন্দুটিও বৃত্তের বাইরে, ফলে ও কিউ এর দৈর্ঘ্য, ও কিউ এর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধ ওপি এর থেকে বড় হবে, মানে ও কিউটা ওপি এর থেকে বড় হবে, অর্থাৎ ও কিউ ইজ গ্রেটার দ্যান ওপি। এবং তা স্পর্শ বিন্দু
পি ব্যতীত পিটি এর উপরস্থ সকল বিন্দুর উপরস্থ কিউ বিন্দু সকল অবস্থানের জন্য সত্য। এটার দ্বারা আসলে বোঝানো হয়েছে যে ও কিউ ইজ গ্রেটার দ্যান ওপি। এটা পিটি এর উপর কিউ বিন্দুর অবস্থান যেখানে হোক, এখানে হোক, এখানে হোক, এখানে হোক, যেখানে হোক, সব ক্ষেত্রেই ও কিউ ইজ গ্রেটার দ্যান হবে ওপি। এটাই বলা হয়েছে। বলা হয়েছে তা স্পর্শ বিন্দু পি ব্যতীত। তা মানে কি ও কিউ ইজ গ্রেটার দ্যান ওপি। এটা ও কিউ ইজ গ্রেটার দ্যান ওপি স্পর্শ বিন্দু পি ব্যতীত পিটি এর উপরস্থ কিউ বিন্দু সকল অবস্থানের জন্য সত্য। মানে পিটি এর উপর কিউ বিন্দু যেখানেই থাকুক, পি বিন্দু ছাড়া যেখানেই থাকুক, সব ক্ষেত্রেই ও কিউ এর দৈর্ঘ্য ওপি এর থেকে বড় হবে। তাহলে ওপি হচ্ছে সব থেকে ছোট। তাহলে কেন্দ্র ও থেকে পিটি স্পর্শকের উপর, এই কেন্দ্র ও থেকে পিটি স্পর্শকের উপর ওপি হলো ক্ষুদ্রতম দূরত্ব। আর যেটা সব থেকে ছোট হয় সেটাই হচ্ছে লম্ব, অর্থাৎ ওপি হবে পিটি এর উপর লম্ব, অর্থাৎ পিটি লম্ব ওপি। এটা আমাদের প্রমাণ হয়ে গেল। এখন আমরা উপপাদ্য 26-এ যাব। চলো 26-এ কি বলা হয়েছে একটু দেখে নেই। দেখো উপপাদ্য 26-এ বলা হয়েছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি আমরা। দেখো ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এই বৃত্তের বহিস্থ বিন্দু পি, মানে বৃত্তের বাইরের একটা বিন্দু পি। পি বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানা হয়েছে। দেখো একটা পিবি, একটা পিএ। হ্যাঁ, একটা পিবি আর একটা পিএ। এখন প্রমাণ করতে বলছে, দেখো বহিস্থ বিন্দু থেকে বৃত্তের দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে, মানে বহিস্থ বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। স্পর্শ বিন্দু হচ্ছে একটা বি, একটা এ। তাহলে পি বিন্দু থেকে বি এর দূরত্ব পিবি আর এ এর দূরত্ব পিএ। তাহলে আমাদের প্রমাণ করতে হবে পিএ সমান পিবি। আমরা প্রশ্নটা বুঝতে পারছি। এখন আমরা একটু বিশেষ নির্বচনটা লিখে ফেলি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে, দেখো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে পি একটি বহিস্থ বিন্দু এবং পিএ এবং পিবি রেখাংশদ্বয় বৃত্তের এ আর বি বিন্দুতে দুইটি স্পর্শক। এই পিএ আর পিবি রেখাংশ দুইটি কি বৃত্তের এ আর বি বিন্দুতে পিএ আর পিবি দুইটি স্পর্শক। প্রমাণ করতে হবে তাহলে পিএ সমান পিবি। এটা আমরা প্রমাণ করব। একটু অঙ্কন করে নিব। এখানে ওএ ও বি আর পিও যোগ করে নিলাম। প্রমাণটা খুবই সহজ। আমরা উপপাদ্য 25-এ শিখলাম স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হয়। দেখো বি বিন্দুতে একটি স্পর্শক পিবি আর বি বিন্দু দিয়ে অঙ্কিত ব্যাসার্ধ হচ্ছে বিও। তাহলে বিওটা পিবি এর উপর লম্ব হবে। একইভাবে ও এটা পি এর উপর কি হবে? লম্ব হবে। দেখো এটাই লেখা হয়েছে এখানে, যেহেতু পি এ স্পর্শক, দেখো খেয়াল করো পি এ স্পর্শক আর ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, ফলে পি এ লম্ব ও এ হবে। অর্থাৎ পি এ ও কোণ, মানে এই কোণটা হচ্ছে এক সমকোণ। পি ও কোণ এক সমকোণ। একইভাবে পি বি ও কোণ হবে কি বলো? এক সমকোণ। তাহলে এই যে দুইটা সমকোণী ত্রিভুজ পি বি ও আর পি এ ও, এই দুইটি সমকোণী ত্রিভুজ, এই দুইটি সমকোণী ত্রিভুজের মধ্যে দেখো অতিভুজ পি ও সাধারণ বাহু। অতিভুজটা দুই ত্রিভুজের একই, মানে পি এ ও ত্রিভুজের অতিভুজ পিও আর পি বি ও ত্রিভুজের অতিভুজ পিও। আবার দেখো এখানে ও এ আর ও বি সমান। আর আমরা জানি দুইটি সমকোণী ত্রিভুজ কখন সর্বসম হয়? দুইটি সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান হবে আর যে কোনো একটা বাহু, মানে সমকোণী ত্রিভুজটার যে কোনো একটা বাহু অপর সমকোণী ত্রিভুজটার যে কোনো একটা বাহু সমান হলে ত্রিভুজ দুটি কি হয়ে যায়? সর্বসম হয়ে যায়। তাহলে দেখো আমরা এই যে পি এ ও আর পি বি ও এই সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে, এই দেখো এই সমকোণী ত্রিভুজ দ্বয়ের অতিভুজ পিও সমান অতিভুজ পিও, মানে দুইটা ত্রিভুজের এই অতিভুজ পিও। আর এও বাহু সমান এও বিও বাহু, ফলে পি এ ও ত্রিভুজ সর্বসম পি বি ও ত্রিভুজ। মানে এই যে পি এ ও ত্রিভুজ এবং পি বি ও ত্রিভুজ, এই দুইটি ত্রিভুজ সর্বসম হয়ে গেল। সর্বসম কেন হলো? কারণ এই দুইটি ত্রিভুজ সমকোণী, অতিভুজ সমান আর ও এ বাহু সমান ও বি বাহু। আমরা জানি দুইটি সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান হবে আর একটা সমকোণী ত্রিভুজের একটা বাহু অপর একটা সমকোণী ত্রিভুজ, অপর সমকোণী ত্রিভুজটার অপর মানে আরেকটা বাহুর সমান হলে ত্রিভুজ দুটি কি হয়? সর্বসম হয়। ফলে ত্রিভুজ দুটি কি হলো? সর্বসম। যেহেতু পি বি ও আর পি এ ও ত্রিভুজ দুটি সর্বসম, ফলে পি এ সমান কি হবে? পিবি হয়ে গেল। এটাই আমাদের প্রমাণ করার কথা ছিল। ঠিক আছে, এখন আমি তোমাদের
তোমাদের বইয়ের উপপাদ্য 27 শিখিয়ে দিব। চলো আমরা 27 নম্বরটা দেখে নেই। উপপাদ্য 27-এ কি বলা হয়েছে দেখো। উপপাদ্য 27-এ বলা হয়েছে দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে এর কেন্দ্রদ্বয় ও স্পর্শ বিন্দু সমরেখ হবে। খুবই ইম্পর্টেন্ট জিনিস, চিত্রের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। দেখো এখানে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আর বি কেন্দ্র বিশিষ্ট দুইটি বৃত্ত মনে করো পরস্পর ও বিন্দুতে বহিস্থ ভাবে স্পর্শ করছে বা বহিঃস্পর্শ করছে, বাইরে স্পর্শ করছে। হ্যাঁ, প্রশ্নে বলছে দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে এর কেন্দ্রদ্বয়, মানে এই একটা কেন্দ্র আর একটা কেন্দ্র, এই কেন্দ্রদ্বয় আর এই স্পর্শ বিন্দু এরা একই সরলরেখায় হবে, অর্থাৎ এ ও বি এরা একই সরলরেখায় অবস্থিত হবে, এটা প্রমাণ করতে হবে। আমরা বর্ণনাটা একটু লিখে ফেলি বা বিশেষ নির্বচনটা লিখি। মনে করি এ ও বি কেন্দ্র বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পর ও বিন্দুতে বহিঃস্পর্শ করে। প্রমাণ করতে হবে এ ও বি বিন্দু তিনটি সমরেখ, মানে এ ও বি একই রেখায় অবস্থিত। অঙ্কন দেখো, যেহেতু বৃত্ত দুইটি পরস্পর ও বিন্দুতে স্পর্শ করছে, ফলে ও বিন্দুতে তাদের একটি সাধারণ স্পর্শক থাকবে, মানে ও বিন্দু দিয়ে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের একটি স্পর্শক আর ও বিন্দু দিয়ে বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের আরেকটি স্পর্শক আঁকা যাবে, মানে ও বিন্দুতে বৃত্তদ্বয়ের একটি সাধারণ স্পর্শক থাকবে। তা ও বিন্দু দিয়ে বৃত্তদ্বয়ের সাধারণ স্পর্শক পি ও কিউ অঙ্কন করি, আর ও এ আর ও বি যোগ করে দিলাম। এবার প্রমাণটা আমরা শুরু করি। প্রমাণটা খুবই সহজ। আমরা উপপাদ্য 23-এ উপপাদ্য একটু আগে উপপাদ্য শিখলাম যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর কি হয়, লম্ব হয়। তো দেখো এখানে এ কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ও এ হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, ও এ হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, আর পি ও কিউ হচ্ছে একটি স্পর্শক। ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, পি ও কিউ হচ্ছে স্পর্শক। আর আমরা জানি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হয়, ফলে পি ও এ ও পি কোণ, এই যে এ ও পি কোণ এটা এক সমকোণ হবে। ঠিক একই ভাবে বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে দেখো বি ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আর পি ও কিউ একটি স্পর্শক, ফলে বিওটা এই পি ও এর উপর লম্ব হবে, অর্থাৎ পি ও বি এটাও এক সমকোণ হবে। এটাই লেখা হয়েছে। দেখো এখানে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আর পি ও কিউ স্পর্শক, ফলে পি ও এ কোণ এক সমকোণ। ঠিক একই ভাবে পি ও বি এক সমকোণ। তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি, পি এ ও পি যোগ বি ও পি, বি ও পি আর এ ও পি, এই দুইটা কোণ যোগ করলাম, যোগ করলে কি হবে, এক সমকোণ যোগ এক সমকোণ সমান দুই সমকোণ হবে। তাহলে আমরা দেখো পি ও এ যোগ পি ও বি সমান কত পেলাম, দুই সমকোণ। আর পি ও এ আর পি ও বি যোগ করলে আমরা পুরো এই কোণটা পাচ্ছি, এই যে পুরো কোণটা পাচ্ছি, মানে এ ও বি কোণ পাচ্ছি। এ ও বি সমান দুই সমকোণ পেয়ে যাচ্ছি। ফলে এ ও বি হচ্ছে সরল কোণ, এ ও বি এই কোণটা সরল কোণ হয়ে যাচ্ছে। সরল কোণ হওয়ার কারণে এ ও বি সমরেখ হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো।